আচ্ছা, আপনারা এখানে তো সবাই গুড় উৎপাদন এবং গুড় প্রসেসিং এবং গুড় ব্যবসার সাথে জড়িত সবাই। এখানে গুড় উৎপাদনের সাথে একদম সরাসরি যারা গাছি তারা কতজন আছেন? একটু সবাই একটু হাত জায়গায়। আচ্ছা, আর গুড় গুড় প্রসেসিং করেন অর্থাৎ গুড় থেকে যে মিঠা তৈরি করেন, এরকম কেউ আছেন? আপনারা তো ব্যবসা করেন, আপনারা তো ব্যবসা করেন মূল ব্যবসাটা। আচ্ছা, আমাদের আসলে নিরাপদ খাদ্য বিষয়টা একটা বিশদ বিষয়। এটা আমরা এই একদম শুরুতে যে কথাটা বলতে যাচ্ছি যে একদম উৎপাদন থেকে একদম ভোক্তার প্লেট পর্যন্ত কয়েকটা স্তর থাকে, খাদ্য শৃঙ্খলা কয়েকটা স্তর থাকে। প্রত্যেকটা স্তরে কিন্তু আমাদের খাদ্যের যে হ্যাজার্ড, যে বিপত্তি, যার কারণে আমরা আসলে বিভিন্ন রোগাক্রান্ত হই, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সেই জিনিসগুলো থেকে দূরে রাখাই আমাদের মূল উদ্দেশ্য। অর্থাৎ আমরা গুড়টাকে একদম গাছ থেকে নেমে তারপর সেটাকে আমরা জাল দেওয়ার পর ভালোভাবে প্যাকেজিং করে সেটাকে একটা ভালো পাত্রে রেখে এবং একদম মার্কেট পর্যন্ত লাস্টে একদম ভোক্তার যে প্লেট পর্যন্ত এই প্রত্যেকটি স্টেজে কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। সেক্ষেত্রে যারা এখানে উৎপাদন করেন এবং সেখান থেকে যারা প্রসেসিং করেন এবং ব্যবসা করেন এবং শেষে যারা ভোক্তা থাকেন তাদেরও সচেতনতা থাকতে হবে যে কোনোভাবেই যেন খাদ্যের বিপত্তি না আসে। তো খাদ্য নিরাপত্তা হচ্ছে যে বিজ্ঞানসম্মত পদ্ধতির এক বা একাধিক পদক্ষেপ, যেটা বিজ্ঞান স্বাস্থ্য সুরক্ষার জন্য খাদ্যের বিপত্তি থেকে খাদ্যকে রক্ষা করা, এটা হলো খাদ্য নিরাপত্তা। এটার ব্যাপ্তি হলে কিন্তু খাদ্য অনিরাপদ হয়, এবং কোনো খাদ্য যদি অনিরাপদ হয় সেটাকে আমরা খাদ্য বলি না, এটাকে আমরা কিন্তু অখাদ্য বলি। আমাদের খাদ্য কেন দরকার এটা আপনারা তো জানেনই, যে আসলে আমরা যদি চিন্তা করি যে স্যার শুরুতে যে কথাটা বলছে যে ঝিনাইদহতে সবচেয়ে উল্লেখযোগ্য যে উৎপাদন হয় এবং যেটা ঝিনাইদহ মানে আপনার সংস্কৃতি এবং অর্থনীতি এবং মোট কথা যে ঝিনাইদহ পরিচিতি বহন করে সেটা কিন্তু এই গুড়। আমি যখন আপনার কালীগঞ্জে এর আগে আমি চিনতাম যে কালীগঞ্জ, যশোরের কালীগঞ্জের গুড়, কিন্তু যশোরের কালীগঞ্জ বলতে যে কোনো জায়গা নাই সেটা কিন্তু আমরা জানতাম না। কিন্তু এই আমি এখানে প্রথমে সেই দেখছি যে ম্যাক্সিমাম গুড় উৎপাদন হয় কালীগঞ্জ, কোটচাঁদপুরে আর আপনার মহেশপুরে, এবং এদিকে কিছু জায়গা আছে বোধহয়। তো মূল কথা হলো ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কিন্তু গুড়ের মূল উৎপাদনটা ঝিনাইদহ হয়, কিন্তু আমরা কিন্তু ওইভাবে ব্র্যান্ডিং করতে পারতেছিলাম না। তো আমাদের ডিডি মহোদয় যেটা বলছেন যে আপনারা যখন ব্র্যান্ডিং করেন অবশ্যই ঝিনাইদহের নামটা উল্লেখ করবে। তো আমরা আসলে আমাদের জন্মের পরে আমাদের তিনটা অর্গান থাকে, একটা হলো কিডনি, হার্ট, লিভার। এই তিনটা অর্গান কিন্তু আমাদের খাদ্যাভ্যাসের কারণে কিন্তু আমরা অকেজো করে ফেলি। আমরা দেখেন আমাদের বাঙালিরা কিন্তু আমাদের গড়াই কিন্তু 72 বছর, এর আগে অনেক কম ছিল 72 বছর, এখন কিন্তু আমরা অনেক, এর আগে হয়তো আমরা 63 বা 50-এর একটু উপরে ছিল, এখন আমরা 72 বছর। আপনি দেখেন জাপানিদের কিন্তু গড়ায়ু 86 বছর। ঠিক কেন? তাদের খাদ্যাভ্যাস, তাদের দীর্ঘদিনের যে খাদ্যাভ্যাসের যে চর্চা, সেটার কারণে কিন্তু তাদের গড়ায়ু বৃদ্ধি হচ্ছে। আমরা বাঙালিরা কিন্তু আমাদের খাদ্যাভ্যাসের কারণেই আমাদের কিন্তু আমরা মানে খুব সহজেই ঝরে যাচ্ছি, বা আমাদের জীবনকাল খুব নিচের দিকে মানে কমে যাচ্ছে আর কি। আমাদের আসলে রোগের কয়েকটি আছে, আমরা জিনগত কারণে প্রায় 30% রোগ হয় এবং খাদ্যাভ্যাসের কারণে আমাদের প্রায় 70% রোগ হয় আর কি। তো আমরা যদি খাদ্যাভ্যাস যদি নিয়ন্ত্রণ রাখতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনকাল অনেক বাড়বে এবং আমাদের যে আগামীর যে ভবিষ্যৎ সেটা অনেক সুরক্ষিত থাকবে। আমরা আসলে জানি যে খাবার কয়েকটি উপায় কিন্তু দূষণ করতে পারে। একটা হলো আমরা ভৌত দূষণ বলি, রাসায়নিক দূষণ বলি, আর একটা বলে ক্ষতিকর জীবাণু বলি, আর একটা হলো ক্রস কন্টামিনেশন বা অ্যালার্জিক উপাদান। আমাদের যে ভৌত দূষণ, আমরা যদি ক্ষতিকর জীবাণু যেটা বলি, আমাদের যারা গুড় উৎপাদন করেন, গুড় উৎপাদনের আগে শুরুতে কিন্তু আমাদের কাজ হলো কিন্তু রস আহরণ করা। এখন আমরা যদি ভালো কোয়ালিটির গুড় পেতে চাই তাহলে কিন্তু আমাদের রসটা কি করতে হবে, জীবাণু আক্রমণ থেকে রক্ষা করতে হবে। কারণ আমরা জানি রসে কিন্তু সুক্রোজ এবং ফ্রুক্টোজ থাকে। এইখানে যদি কোনোভাবে ব্যাকটেরিয়া চলে আসে, সেটা আপনার ধরেন শীতকালে আপনার টেম্পারেচার কিন্তু অনেক কম থাকে, ওই পরিস্থিতিতে ব্যাকটেরিয়া কিন্তু গ্রো করতে পারে না। কিন্তু আপনার অনেকে দেখি যে আপনার এই রসটা বেশি আহরণের জন্য ওনারা করে কি রাতের রসটা সকাল 10টা পর্যন্ত রাখে। এটা কিন্তু করলে কিন্তু আপনার গুড়ের কোয়ালিটি ভালো থাকবে না। রস স্বপ্নে আহরণ করতে হবে আপনার ভোরের বেলা, কারণ আপনি টেম্পারেচার যত বাড়বে রসের ভিতরে যে পাখি বা বিভিন্ন থেকে যে ব্যাকটেরিয়াটা আসে বা আনুষঙ্গিক যে ফাঙ্গাস বা এগুলো থাকে, ওইখান থেকে ফার্মেন্টেশন শুরু হয়ে যায়। অর্থাৎ আপনার যখন সূর্যালোকের প্রতি মানে যখন শুরু হয়ে যায়, তাপ শুরু হয়ে যায়, আপনার ওই তাপের উপস্থিতিতে ব্যাকটেরিয়াটা করতে থাকে এবং থেকে রসটা ফার্মেন্টেশন হয়। ফার্মেন্টেশন হলে কি হয়, ওখানে একটা দেখবেন একটা মদের মতো একটা গন্ধ আসে, একটা অ্যালকোহল টাইপের একটা গন্ধ আসে, এবং সেখানে প্রচুর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং সেটা একটা মানে একটা অ্যাসিডিক পরিবেশ তৈরি করে। এই জন্য ওই রসটা খেলে দেখবেন পেটে ব্যথা হয়, অনেক অ্যাসিডিক হয়, অনেকের বমি হয়। এই জিনিসগুলো করা যাবে না। আপনাদের ভালো কোয়ালিটির পেতে হলে আপনার যেটা করতে হবে, যে আপনারা গাছ কাটলেন সেটা আপনি সকাল 5টার আগেই বোধহয় এটা আপনি করেই আপনার সাথে সাথে চুলাই দিতে হবে, এবং ওই রসটাকে আপনি সংরক্ষণ করা যাবে। নর্মাল টেম্পারেচার সংরক্ষণ করলে কিন্তু আপনার রসের কোয়ালিটি ডিটেরিওরেট হয়ে যাবে, একদম নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনারা ভালো, যে আমি বলছি যে দামের বিষয়টা,
দামের বিষয়টা আপনারা চাইলে একটু কমাইতে পারেন, কিন্তু দামটাকে যদি করতে চান, একটু প্রিমিয়াম কোয়ালিটি দিতে চান, সেক্ষেত্রে আপনার এই জিনিসগুলো মেনটেন করতে হবে। এখন আপনি যদি, অনেকে আমি দেখছি যে দিনের বেলায় আপনার রস আহরণ করে সেখান থেকেও গুড় উৎপাদন করেন, এটা আমরা জানি না আপনারা এটা করেন কিনা। দিনের রস থেকে কি গুড় উৎপাদন করেন আপনারা? না, এটা করা যাবে না, কারণ ওই দিনের রসে কিন্তু ফার্মেন্টেশন হয় বেশি, ওইটা রসের কোয়ালিটি ভালো থাকে না, এটা কিন্তু আমাদের বিভিন্ন প্রকার অসুস্থতা তৈরি করে। আর একটা সবচেয়ে যে কনসার্নিং এর জায়গাটা, যে আমাদের যে ক্ষতিকর জীবাণু ঘটিত কারণে যে খাবারটা দূষণ হয়, এই যে নিপা ভাইরাস, আপনারা এটা একটা সরকারের গত বছরে একটা প্রচারণা ছিল যে আপনারা কোনো অবস্থাতেই যে বাচ্চা কাচ্চাদের কাঁচা রস খাওয়ানো যাবে না, কারণ কাঁচা রস আমরা জানি এটা ক্ষতিকর জীবাণু থাকে, নিপা ভাইরাস থাকে। এই নিপা ভাইরাস কিন্তু আমাদের বড় ধরনের জটিলতা তৈরি করতে পারে। এই নিপা ভাইরাস কিন্তু প্রথম শনাক্ত হয় আপনার প্রথম মালয়েশিয়া নিপা নামক একটা গ্রামে। সেখান থেকে আপনার 371 জন আক্রান্ত হয় এবং তার ভিতরে 278 জনই মারা যায়। তাহলে চিন্তা করেন এটা ভয়াবহতা কত। 1998 সাল থেকে 2001 সালে এটা মেহেরপুরে ধরা পড়ে। মেহেরপুরে ধরা পড়ার কারণে আপনারা জানেন যে খেজুর রসের উৎপাদন হারটা কিন্তু এই মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, ওইখান থেকে আস্তে আস্তে এই নিপা ভাইরাসটা ছড়াই পড়ে এই এলাকাতেই। এবং এখানে বাংলাদেশে প্রায় 231 জন লোক কিন্তু মারা গেছে এই নিপা ভাইরাসের কারণে। সুতরাং আপনারা যেহেতু এই রস উৎপাদন করেন, আপনাদের মাধ্যমে এই ভাইরাসটা কোনোভাবে যাতে না ছড়ে, কারণ আমরা কিন্তু একটা দেখছি যে বাংলাদেশে করোনা ভাইরাসের এবং সারা বিশ্বে করোনা ভাইরাসের ভয়াবহতাটা দেখছি। আপনারা নাম শুনছেন কিনা জানি না, জেনেটিক ডিজিজ বুঝেন? জেনেটিক ডিজিজ বলতে যে ডিজিজ আপনার পশু থেকে মানুষে, মানুষ থেকে পশুতে ছড়ায়, যেমন রেবিস, জলতঙ্ক যেটা বলেন, তারপর আপনার সালমোনেলা টাইফয়েড কিন্তু জেনেটিক ডিজিজ। তারপরে যে আপনার রেবিস, সরি আপনার এই যে নিপা ভাইরাস, এটাও কিন্তু জেনেটিক ডিজিজ। তারপর আপনি হচ্ছে কঙ্গোতে যে একটি হয়েছে ইবোলা ভাইরাস, জেনেটিক ডিজিজ। এটা কি হয়েছে, আমরা অসচেতন মানুষ যারা ছিলাম তারা করছে কি, আমরা ওই বাজার থেকে শুয়োরের মাংস বা বিভিন্ন মাংস কিনে নিয়ে আসছে, ওই দেশের কথা আর কি, দেশের ভাত, ওইটা ভালোভাবে প্রসেস না করেই কাইটা কুইটা করছে, ওইখান থেকে একটা কন্ট্রিবিউশন আসছে, একটা মানুষ আক্রান্ত হয়েছে। এরপর দেখছেন যে ইবোলা কঙ্গোকে কিভাবে ধ্বংস করে দিছে। এরপর আপনি দেখেন ওই যে চায়নাতে যেটা হয়েছে করোনা ভাইরাস, ওই তো কোনো একটা প্রাণী থেকে ভাইরাসটা মানুষের কাছে আস্তে আস্তে সারা পৃথিবীতে জড়াই পড়ছে। বাদুড়ের ক্ষেত্র এটা, বাদুড়ের ক্ষেত্রে আপনি কোনোভাবে যদি রসে আপনার নিপা ভাইরাসটা চলে আসে, আপনার এই অঞ্চল কিন্তু সংক্রমিত হতে পারে। সেক্ষেত্রে আপনাদের একটা জিনিস রাখতে হবে, মনে রাখতে হবে যে কোনো অবস্থাতেই কাঁচা রস শিশুদের পান করা যাবে না, কারণ শিশুরা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে। তো এটাই জীবাণু ঘটিত বিষয়গুলো আপনাদের করতে পারেন। ভালো কোয়ালিটির রস পেতে হলে আপনাদেরকে একটু নেট ইউজ করতে হবে, নেটটা একটু আপনারা কাইন্ডলি ইউজ করবেন গাছের, এটা আপনাদের সদিচ্ছা। এটা কি খুব বেশি ব্যয়বহুল জিনিস? এটা আপনাদের সদিচ্ছা, এটা আপনি চাইলেই পারেন। আর নেট ইউজ করলে যেটা হবে, বাদুর অনেক সময় সিটোকোসিস একটা ডিজিজ করে, তো ওইখান থেকে আপনার অনেক সময় রসে পড়লে রসটা ওভারনাইট থাকলে ওটা রসের কোয়ালিটি নষ্ট করে দেয়, দেখবেন রসটা ঘোলা হয়ে গেছে। আপনি নেট ইউজ করলে দেখুন রসটা অনেকটা ট্রান্সপারেন্ট থাকে, একদম স্বচ্ছ থাকে, কোয়ালিটিটাও ভালো থাকে। আপনারা এই দেখেন যে নিপা ভাইরাসটা আসলে বাদুরের লালা বা প্রস্রাবে থাকে, এবং প্রস্রাব এবং নালা থেকে কিন্তু সহজে আমাদের রসে আসতে পারে। এবং এইটার মাধ্যমে আমাদের কি হয়, আমাদের আসলে জ্বর, মাথা ব্যথা, তারপর পেট ব্যথা, পেশি, মানসিক বিভ্রান্তি, খিঁচুনি হয়, ইনফ্লুয়েঞ্জার মতো রোগ হইতে পারে, ফুসফুসের আক্রান্ত হইতে পারে, এবং এটা থেকে আলটিমেটলি আমাদের মৃত্যু করতে পারে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। আরেকটা বিষয় হলো যে এডিএম স্যার যেটা বলছেন, এবং আমাদের স্যারকেও বিজ্ঞ সার্জন বলছেন যে আমাদের গুড়ের ক্ষেত্রে সবচেয়ে বড় যে আতঙ্কের জায়গা সেটা হলো হাইড্রোস। আমরা গত বছরে 11টা স্যারের ল্যাবের মাধ্যমেই, স্যার ল্যাবের প্রধান ল্যাবের মাধ্যমেই আমরা টেস্ট করছিলাম, করার পরে সেখানে 11টা আইটেমের ভিতরে আমরা 8টা আইটেমে হাইড্রোস এবং সুক্রোজ পেয়েছি। ডিবি পুলিশের জব্দকৃত গত বছরে 2022 সালে, বোধ হয় 22 না 23 সালে দিকে, হ্যাঁ, জব্দকৃত আইটেমে আমরা পাইছি। এখন দেখেন আপনাদের এইখানে উৎপাদিত গুড়েই কিন্তু এটা পাওয়া গেছে, তার মানে আপনাদের কেউ এই কাজটা করছে, তাই না? তো আমাদের এই ক্ষেত্রে একটু সচেতন হতে হবে যে গুড়টাকে ভালো, যেহেতু আপনি ব্র্যান্ডিং করতে যাচ্ছেন, যে ঝিনাইদহ গুড়ি একটা আপনার পরিচিতির একটা জায়গা, আপনাকে আলাদা করে পরিচিত করে দিচ্ছে। আমি যখন এই বরিশাল থেকে ঝিনাইদহতে আসি, আমাকে এখন প্রায় ফোন আসে যে তুমি আমাকে গুড় পাঠাও না কেন, ঝিনাইদহের গুড় কেন পাঠাও না। তার মানে দেখেন আপনাদের পরিচিতিটা কিন্তু ভোলা, তারপর বরিশাল, পটুয়াখালী এসব জায়গায় ছড়িয়ে গেছে। সুতরাং আপনাদের এই পরিচিতিটা সুন্দর করে রাখার জন্য আপনাদের যেটা করতে হবে, কোনোভাবে রাসায়নিক দূষক মিশানো যাবে না, সেটা ফিটকিরি হোক, সেটা হাইড্রোস হোক, সেটা আপনার চিনি হোক, যেটা হোক, এটা কোনোভাবেই করা যাবে না। আমরা অনেক সময় দেখি যে রাজশাহীতে এই কাজগুলো করে, আমি কিছুদিন আগে ভিডিওতেও দেখছি যে রসটাকে একটু বেশি বাড়ানোর জন্য ওরা রসের সাথে, হালকা রসের সাথে একটু চিনি দেয়, অথবা সোডিয়াম সাইক্লোমেট দেয়, অথবা স্যাকারিন দেয়। এরপর এখানে বিভিন্ন ফ্লেভার দেয়, ফ্লেভার দেওয়ার পর এখানে একটু রং আনার জন্য চা পাতা দেয়।
তো এইটা আমার মনে হচ্ছে এই এলাকায় এই ধরনের প্র্যাকটিস হয় না, এটা রাজশাহী বা নওগাঁতে এটা বেশি হয়। তো এই জিনিসগুলো আপনাদের করা যাবে না, কারণ আপনারা জানেন স্যার বলছেন যে আমাদের নিরাপদ খাদ্যের একটা ভ্রাম্যমাণ ল্যাবরেটরি আছে, আমরা যখন তখন আপনাদেরকে মানে টেস্টের আওতায় এনে আপনাদেরকে শাস্তির আওতায় আনতে পারি, এবং ইনস্ট্যান্ট আমরা এই টেস্টের ফলাফল পাই, এবং এই ফলাফলের ভিত্তিতে আপনাদেরকে সর্বনিম্ন জরিমানা 1 লক্ষ টাকা করার সুযোগ আছে এবং জেল দেওয়ার সুযোগ আছে। সুতরাং আপনাদেরকে একটু এই বিষয়ে একটু সচেতন থাকতে হবে। এই ছবিটা আসলে রাজশাহীর একটা ছবি, মানে হাতে নাতে কিভাবে হাইড্রোজ ধরা পড়ছে আর কি। এখানে রাজশাহী গোয়েন্দা সংস্থা ইয়ে করছেন। এছাড়া হাইড্রোজ কিন্তু আমাদের জিলাপি, ধবধবে, সাদা মুড়ি এবং মিষ্টিতে ব্যবহার করা হয়। এখন দেখেন হাইড্রোজটা কি, হাইড্রোজ আসলে একটা নীরব ঘাতকের নাম। এটা আমরা নর্মালি খুব সহজে পাওয়া যায় এবং এটা তরল এবং পাউডার দুইটা আকারই পাওয়া যায়। এটার মূল কাজ হলো এটা মূলত টেক্সটাইল, ওষুধ শিল্প এবং খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ টেক্সটাইলের যে ইয়াটা আছে আপনার যে কাপড় চাপড় আছে ওটাকে জাস্ট সাদা ধবধবে পরিষ্কার করার জন্য হাইড্রোজটা ব্যবহার করে। আমরা হাইড্রোজ কেন দিই, আপনারা কি কেউ অভিজ্ঞতা আছে কিনা হাইড্রোজ দেওয়া? মানে আমি জাস্ট ফ্র্যাঙ্কলি আলোচনা করতেছি। হাইড্রোজ মূলত দিই আমরা এই গুড়টাকে একটু যাতে পরিষ্কার হয়, একটু সাদা হয়, অনেক সময় ইয়ে হয়ে যায় কার্মিক হয়ে যায়, এটা একটু সাদা হয়। এছাড়া এর কারণে কিন্তু কিন্তু ফুড ভ্যালু নাই। এখন এই এই একটু গুড় যদি সাদা না হয় তো অসুবিধা নাই, কিন্তু কিন্তু আপনার গুড় যদি কোনোভাবে হাইড্রোজ দিয়ে গুড়টাকে নষ্ট করেন তাহলে গুড় কিন্তু সেটা খেয়ে আমাদের মানব স্বাস্থ্যের প্রচুর ক্ষতি হবে। এজন্য আপনার এই হাইড্রোজ ইউজ করা যাবে না। এখন দেখেন হাইড্রোজের যে প্রভাবটা, হাইড্রোজ মূলত আমাদের শ্বেতকণিকা এবং হিমোগ্লোবিন এইটাকে ধ্বংস করে দেয়। আপনারা জানেন যে হিমোগ্লোবিন কিন্তু আমাদের রক্তের অক্সিজেন বহন করে। এখন আমার যদি কোনোভাবে হিমোগ্লোবিন কমে যায় তাহলে কিন্তু আমার একটা শ্বাসকষ্ট হতে পারে, আমার আপনার কিডনি ফেলিয়ার হতে পারে, আপনার হার্ট ফেলিয়ার হতে পারে, বিভিন্ন জটিলতা হতে পারে, এবং এটা যদি থাকে এটা আপনার একটা পর্যায়ে ব্লাড ক্যান্সারের মতো হতে পারে। কিডনির সেরাম ক্রিয়েটিনিন বাড়ায় দেয়, অর্থাৎ কিডনির কার্যকারিতা কমায় দেয়, আমাদের মেধা শক্তি কমায় দেয়, আমাদের ক্যান্সার, হাঁপানি, চর্মরোগ, এছাড়া বিভিন্ন প্রকারের জটিল রোগ সৃষ্টি করে। সর্দি কাশির ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে, রক্ত পরিষ্কার ক্ষেত্রে এটা ভালো কাজ করে, এবং আপনার বিভিন্ন প্রকার পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম থাকে যেটা আপনার হাড় গঠন বলেন, প্রেশার নিয়ন্ত্রণ বলেন, এবং কিডনির স্বাস্থ্য এগুলোতে ভালো রাখে আর কি। আমরা যদি একটু দেখি যে এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যেটা আপনার হিমোগ্লোবিনের কারো যদি স্বল্পতা থাকে সেক্ষেত্রে এটা কাজ করবে। এছাড়া আপনার স্টোমাকের এর কার্যক্ষমতা বাড়াবে। এরকম হাজারো অনেক আছে, মানে গুড়ের হাজারো গুণ আছে। আমি এই জন্য গুড়কে একটা খাবার বলি না, এটাকে আমি একটা ওষুধ বলি, মানে পথ্য বলি আর কি। সুতরাং এই গুড়টাকে আপনারা কোনোভাবে নষ্ট করবেন না, মানে অযাচিত কোনো ক্ষতিকর উপাদান, কোনো ফিটকিরি বা কোনো কিছু দিয়ে এটাকে কোনোভাবেই নষ্ট করা যাবে না। এখন আমাদের আসলে যারা ক্রেতা হিসেবে আমাদের যে জিনিসটা, এখন মানুষ অনেক সচেতন হয়েছে, মানুষ এখন বুঝে কোন গুড়টা দেখলেই বুঝতে পারে যে আসলে কোন গুড়টা ভালো কোন গুড়টা খারাপ। গুড় নর্মালি যেগুলো ভালো গুড় এটাকে দেখবেন একটু চাপ দিলে ভেঙে যায় এবং এর রং থাকে অনেকটা বাদামি। এরপর আপনার এর সাথে যদি আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশানো যায়, আমরা বললাম যে আমরা মোবাইল অ্যাপের মাধ্যমে আপনাদেরকে তাৎক্ষণিক আমরা অল্প সময় শেষ করে ফেলবো। আচ্ছা, আমরা যদি এই যে আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, আমরা যে মোবাইল ভ্যানটা বললাম যে আমরা ইনস্ট্যান্ট আপনাদের সেই কারখানায় গিয়ে বা যেকোনো উৎপাদন করে এখানে গিয়ে আমরা গুড়টাকে যদি হাইড্রোক্লোরিক কনসেন্ট্রেট হাইড্রোক্লোরিক অ্যাসিডে মিশাই তাহলে এতে গাঢ় গোলাপি একটা রং হবে, তাহলে বুঝতে পারবো আপনার গুড়টায় ক্ষতিকর বা কোনো রাসায়নিক দেওয়া আছে। সুতরাং আমাদের কিন্তু সহজ পদ্ধতি আছে, আমাদের হাইড্রোজ কিট আছে, আপনাদেরকে সহজে আমরা ধরতে পারবো, আপনাদের কিন্তু আইনের আওতায় আনতে পারবো। সুতরাং আপনাদেরকে বারবার আমরা বলতেছি সাবধান, কারণ আমাদের আজকের এখানে প্রোগ্রামে যারা আছেন তারা কিন্তু এই জেলাকে নিয়ন্ত্রণ করতেছেন, আমার স্যার বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতেছেন। তো আপনারা জানেন যে আপনাদেরকে শুধু প্রশিক্ষণ না, আপনাদেরকে মনিটরিং এবং নজরদারির ভিতরে কিন্তু আমরা আনার চেষ্টা করতেছি। এছাড়া গুড় যদি আপনি পানিতে মিশান তাহলে দেখবেন যেটা ভালো গুড় একদম হোমোজেনাসলি, অর্থাৎ সমানভাবে কালার হয়ে যাবে, আর যেটা খারাপ দেখবেন শুধু নিচে কালার উপরে ট্রান্সপারেন্ট, মানে স্বচ্ছ থাকে। সুতরাং মানুষ খুব আধুনিক হয়েছে, মানুষ কিন্তু জানে ভেজাল আপনি করলে আপনার সেটা ধরার এখন মানুষ অনেক সচেতন। এগুলো আমাদের আসলে গুড়ের অনুসন্ধান, আমরা মানে ভালো গুড় কিভাবে তৈরি করা হয় সেইটা আমরা কয়েকটা ছিল। তা আমরা এটা কোটচাঁদপুরের একটা জায়গা, সেখানে আমরা করছি। এখানে দেখেন যে গুড় যখন প্রসেসিং করে, যখন থেকে করে, ওই যে আমরা অনেক জায়গায় দেখছি কাপড়ের উপর দেয়, কাপড় উপর নিয়ে বাটালি তৈরি করে, কাপড় বা কাগজের উপর, এটা করা যাবে না। এই দেখেন এখানে অ্যামোনিয়াম ফয়েল দেওয়া আছে, এরকম নিরাপদ উপায়গুলো করতে হবে। আপনি গুড়টাকে জ্বালাইলেন করলেন, লাস্টে একটা কাপড় উপর রেখে গুড়টাকে নষ্ট করে ফেললেন। আমরা যদি কোনো জায়গায় মনিটরিং বা করে যদি এটা পাই তাহলে কিন্তু আপনার গুড় আমাদেরকে জব্দ করতে হবে, নষ্ট করতে হবে, তখন আমাদেরও খারাপ লাগবে যে আপনি এত পরিশ্রমের ফসল আমরা কি নষ্ট করে দিচ্ছি। এটা করা যাবে না, আপনাদের অ্যামোনিয়াম ফয়েলটা ইউজ করতে হবে অথবা ফুড গ্রেড কোনো প্লাস্টিক। আচ্ছা, গুড়ের ক্ষেত্রে আপনারা যেহেতু কার্বাইড দেন না বা দেন না, এটা আমরা না বলি। সবশেষে যেটা হলো যে আমাদের একটা আইন আছে, আইনের আপনাদের সর্বনিম্ন জরিমানা হলো 1 লক্ষ টাকা আর সর্বোচ্চ 20 লক্ষ টাকা মনে হয়েছে।
তো আমাদের স্যারেই আমাদের বাংলাদেশের এই বিষয়গুলোকে কন্ট্রোল করেন। সারা বাংলাদেশ আমরা যদি কোনো বিপদে পড়ি, বিপদ বলতে আমাদের আইনের যদি কোনো প্রয়োগ করা লাগে, আমরা স্যারকে জানি। তো এই জন্য আপনাদেরকে সামনে স্যারকেই নিয়ে এসেছি। স্যার যেহেতু ঝিনাইদহের কৃতি সন্তান, আর ঝিনাইদহ যেহেতু গুড় উৎপাদনের জন্য বিখ্যাত, তো আমি আশা করতেছি আপনারা কোনো প্রকারের গুড়ে অপদ্রব্য বা কোনো ভেজাল বা কোনো কিছু মিশাবেন না, এবং গুড় উৎপাদনের ক্ষেত্রে আপনারা সচেতন হবেন, এবং আমাদের যে স্বাস্থ্যবিধি, আমাদের যে মানে আপনার মানে সদিচ্ছা, সেই জিনিসটা আপনারা দেখাবেন। তো দিন শেষে আমি চাচ্ছি যে সবাই সচেতন হন। আসলে সচেতনতাই পারে আমাদেরকে নিরাপদ খাদ্য দিতে। আইন প্রয়োগ আমরা চাচ্ছি না, কারণ আমরা জানি আইন অপরাধের ছোট ভাই। যেখানে আইন প্রয়োগ হবে সেখানে বুঝবো যে অপরাধ আছে, সুতরাং আমরা চাই না আইন প্রয়োগ করতে। তো আশা করি সবাই এই গুড় উৎপাদনের বিষয়ে সচেতন হবেন, এবং সবাই আন্তরিকভাবে গুড়টাকে নিরাপদ রাখবেন, এবং ঝিনাইদহের যে মানে গুড় যে একটা ব্র্যান্ডিং, সেটা মানুষের সারা বাংলাদেশে ছড়িয়ে দেবেন। এই ক্ষেত্রে সবাইকে আবার আন্তরিক অভিনন্দন। সেই সাথে অভিনন্দন জানাচ্ছি আমার আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মানে স্যার অনেক শত ব্যস্ততার মাঝেও ঝিনাইদহ থেকে আমাদের আমন্ত্রণে স্যারকে রিকোয়েস্ট করার পরে স্যার আসছেন।